In the last lecture, we discussed about shift and movement along demand curve. To the causes of changes in demand curve. There are so many causes. It has no curve basically and no mathematical application. The causes, you can say the reason, in other words, price of related product. Suppose price of one product আপনি মনে করেন চা তৈরি করার জন্য চা এবং কফি দুইটা প্রোডাক্ট রয়েছে, কফির দাম যদি হঠাৎ করে কমে যায় দেন চায়ের ডিমান্ড কমেও যেতে পারে, সেই ক্ষেত্রে চায়ের দাম কমুক বা না কমুক এটা কোনো ফ্যাক্টর নয়। এর জন্য আপনার রিলেটেড প্রোডাক্টের দামের পরিবর্তনের কারণে চেঞ্জ এবং শিফট হতে মুভমেন্ট এবং শিফট হতে পারে ডিমান্ড কার্ভের। আমরা যেখানে জানি যে ডিমান্ড হচ্ছে দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার যে পরিবর্তন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্যাট মিন্স দাম বাড়ার সাথে সাথে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এখন প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট, দ্যাট মিন্স অন্য একটি প্রোডাক্টের দামের পরিবর্তন হলেও আপনার ডিমান্ড পরিবর্তন হতে পারে। সো দিস আর দ্য ইস্যুস দ্যাট উই আর ডিসকাসিং। প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট, দ্যাট মিন্স একটা প্রোডাক্টের আপনার যদি দাম বেড়ে যায় অথবা কমে যায়, কফির দাম যদি বেড়ে যায় কিংবা কমে যায়, সেক্ষেত্রে উই উইল ইউজ টি। এটা হচ্ছে প্রাইস অফ রিলেটেড প্রোডাক্ট। দেন হচ্ছে টেস্ট, মানুষের স্বাদের পরিবর্তন হতেই পারে। যেমন মনে করুন আগের দিনে মানুষ শুধু 3 বেলা ভাতই খেত, এখন মানুষের টেস্ট এবং রুচির পরিবর্তনের কারণে এখন রুটি খেয়ে থাকে, এজন্য গম কিংবা আটার দাম বেড়ে গেছে। সো চেঞ্জেস ইন দ্য টেস্ট অফ পিপল ক্যান ইনফ্লুয়েন্স অর ক্যান হ্যাভ ইম্প্যাক্ট অন changes in demand. Then expectations. Expectation are one of the factor that in future product price may increase. In that case, you may purchase higher amount of product, and despite changing or decreasing product price, you may purchase extra amount of product that will also increase your demand. The most important factor is income. When income changes, your demand will obviously be changed, because যেমন তো মনে করেন আপনারা যখন স্টুডেন্ট, আপনাদের ডিমান্ড এখন খুবই লিমিটেড। যখন আপনারা জব করবেন কিংবা কোনো ব্যবসা করবেন, then your demand will increases because of your earning capability, যেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে ঠিক একই রকম। Then number of buyers, how many buyers you are going to serve. একটা মার্কেটে যদি বায়ারের সংখ্যা হঠাৎ করে কোনো কারণে বেড়ে যায়, সাপোজ মনে করেন বাংলাদেশে রোহিঙ্গা আসলো, রোহিঙ্গাদের কথাই বলি, কক্সেস বাজার অঞ্চলে, এখন ওই এলাকায় প্রোডাক্টের দাম হঠাৎ করে বেড়ে যাবে। দিস ইজ দ্য সিম্পল। দ্যাট মিনস আপনার বায়ার বেশি হলে প্রোডাক্টের চাহিদা বেশি থাকবে, দামও বেড়ে যাবে এবং ডিমান্ড কার্ভের পরিবর্তন হবে। দিস আর দ্য বেসিক্যালি কজেস অফ শিফট ইন ডিমান্ড and movement along demand curve. এগুলো আপনার জাস্ট এক্সপ্লানেশন পড়লেই পারবেন। দেন হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ, প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড। আমরা ইনিশিয়ালি যে বিষয়টা ডিসকাস করেছিলাম এর আগের ক্লাসে, ডিমান্ড, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট সাপ্লাই ইনভার্স। দ্যাট মিনস প্রথমটা ছিল ক্রেতার পক্ষ থেকে, আর এখন হচ্ছে বিক্রেতার পক্ষ থেকে। দাম বৃদ্ধির সাথে সাথে ক্রেতার ডিমান্ড কমে যায়, কিন্তু দাম বৃদ্ধির সাথে সাথে সাপ্লায়ার বেসিক্যালি সাপ্লাই বাড়িয়ে দেয়, বিকজ অফ দ্য প্রপেন্সিটি অফ আর্নিং এক্সট্রা প্রফিট। অতিরিক্ত প্রফিট অর্জনের জন্য তারা সাপ্লাইয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। সো সাপ্লাই কার্ভ শোজ দ্য রিলেশনশিপ বিটুইন changes in price and changes of quantity supplied by the supplier. And the relationship is, when price increases, your supply will increase, and when price decreases, your supply will be decreases. Quantity supply will not be demanded.
quantity supplied. So আমরা যদি একটা ইকুয়েশনের মাধ্যমে এটা দেখি অথবা গ্রাফের মাধ্যমে দেখি, যখন একজন ব্যক্তির ডিমান্ডের দ্যাট মিন প্রাইসের যে দাম সরি একটা প্রোডাক্টের যে দাম তার উপর ভিত্তি করে একটা প্রোডাক্টের সাপ্লাই নির্ধারিত হয়ে থাকে। প্রথমে একটা আমরা গ্রাফের মাধ্যমে দেখি, তাহলে আমাদের জন্য ইজি হবে পরবর্তীতে ইকুয়েশন বোঝাটা। This is the vertical line and this is our horizontal line, and this line will show your and here you will find some different relationship. This is price and quantity supplied. This is again price and this is quantity supplied. আমরা মাত্র তিনটা রেখা নিয়ে ডিসকাস করি যাতে আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধা হয়, বেশি দরকার নেই। This line show price of the product and this is supply or quantity, and this is the basically supply curve. এখন there are three combinations. Suppose A B C, আমরা A B C হিসেবে কাউন্ট করি, A B and C, when your price is টাকা 10, quantity demanded is, this will be anything like 5 unit, and when price increases to taka 15, then your price will be, suppose for example 10, when your price is 20 taka per unit, you also have quantity supply like 13 unit. These are the three relationship. That means when price increases in upward way, your quantity supply also increases, and when price decreases in other way, that means 20, 15 and 10, your quantity supply of product will also decrease. These are the positive relationship between supply, between quantity supplied and price, and there had negative relationship in the last class we found between price and quantity demanded. And if we look for an equation, we will find that in equation supply function quantity equal to, I have for example 200 plus 50 P. This is our equation. In equation we can put our P value, that means price of any specific product, and after that we will find quantity supplied. Now we can remove this graph to look for this equation and calculation. So our supply schedule will be supply schedule will be, this is your combination or serial, then your price, then you have quantity demanded. You can easily put here serial ABC for your understanding purpose, because
If we write down here on and on, then it will be, there may have some difficulty in writing your answer. Price is taka 1 per unit. Price is taka 1. For example, price is taka 1 and it is your variable cost per unit. Price and quantity will be 2000. 2500 quantity will be supplied. In CLB, when we have 2 taka per unit price, then quantity supplied by the supplier is 300 unit. In the same way, when we have C serial, the price of the product is taka 3, and quantity supply is 300, 500, 350. And when our price again increases in point D, taka 4, then we have quantity supply is 500 unit. This is our supply schedule. You can draw in this way. This is our serial. We can divide it by different line, and this is basically our supply schedule. And from this schedule, you can draw a supply curve. And supply curve shows the same way you can draw. In the beginning, we have showed a assumed or a conventional supply curve without any schedule developed. But in that case, we have developed a supply schedule from this equation, and now we'll draw a supply curve on the basis of the supply schedule. For example, we have quantity 1. We have quantity 1 here, and price is 250. Then we have quantity 2. We have sub price 2. Then quantity again 350. Our price is 3. Then when quantity 400, our sub quantity supply is 4. And now we can write down everything here. This is A, this is B, and this is point C, this is point D. And when you put every value like price 1, 2, 3, 4, here we can write 1, 1, 2, 3, 4. These are our price of the product. Then in different prices we have 250 taka per unit price, then 300, then 350, then 400. So these are the 3 different combinations. So it is the price line, price of the product, and this is the quantity supply. Quantity supply, and this is the supply curve. This is the supply curve. So from this equation, we have developed our supply schedule and our supply curve. This curve shows the positive relationship between price and quantity.
because when price increases from 1 to 4, our quantity of supplied product by the supplier is also in increasing trend. That means 250 to 400. In the same way, when price decreases from 4 to 1, our quantity supplied of product decrease from 400 units to 250 units. It means that there has negative relationship between quantity supplied and price of the product, and this way when quantity supplied in this way when we will find any change in the price of the product, whether positive or negative, the quantity of supply of that specific product will also increase or decrease in the same way. These are our basically supply curve, supply schedule, and the relationship between supply price and quantity supplied. Is it clear? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, thank you. Then our next topic, hello. Individual and market supply. এটা তো আপনাদের বোঝানোর কিছু নাই, আছে? আপনার ইন্ডিভিজুয়াল ডিমান্ড এবং মার্কেট ডিমান্ড যেভাবে দেখেছেন ঠিক একই রকম। আপনার সাপোজ ক্লাসে আপনাদের অনেক স্টুডেন্ট রয়েছে, তাদের সকলের মধ্য থেকে সাপোজ আকরাম রয়েছে, অনামিকা রয়েছে, একজন আমাদেরকে অন্তুপাল রয়েছে, আশিক রয়েছে, তাদের সকলের যে ইন্ডিভিজুয়াল সাপ্লাই এর কম্বিনেশনটাই হচ্ছে মার্কেট সাপ্লাই। কার্ভ একই রকম হবে, কিন্তু কোয়ান্টিটিটা আমরা জাস্ট বাড়িয়ে দেখাবো। Is it clear? জি স্যার। জি স্যার। একবার দেখাচ্ছিলেন। আমরা এই কোয়ান্টিটি ডিমান্ডে দেখেছিলাম, সেজন্য এখানে আর দেখানোর দরকার মনে করতেছি না। যদিও আপনার প্র্যাকটিস করতে গিয়ে কখনো প্রবলেম ফেস করেন, আমরা রিভিউ ক্লাসে শেষের দিকে সেটা দেখে নেব, তখন তো দেখাই যাবে। সো individual and market supply means basically the different supply in the market and the whole supplier there who provides or supply goods in the market. Shift and movement along supply curve. এটা কি দেখানোর দরকার আছে? যদি মনে করেন লাগবে না। লাগবে না, আচ্ছা থ্যাংক ইউ। এটা তো হোমওয়ার্ক করছিলাম স্যার। না, এটা আপনার করেন, এটা আপনার ডিমান্ড করেছেন, এটা করেন। ও জি স্যার। স্যার একটু মুখে বলে দিলে ভালো হয়। মুখে এটা তেমন কিছু বলার নাই, তাহলে আমি একটু দেখিয়ে দিই হালকা করে, যেটা আপনাদের জন্য, যে আপনার সংকোচ করার কিছু নাই, কারণ আপনারা যদি আগিয়ে যান আমি 26টা ক্লাসে মনে করেন পুরো বই শেষ করে দিতে পারবো, আপনারা যদি অনেক ফাস্ট হন। আর যদি আপনারা স্লো হন তাহলে আমার মিনিমাম 9টা চ্যাপ্টার শেষ করতেই হবে, সেটা আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ। সাপোজ আমরা ডিমান্ড কার্ভে দেখেছিলাম, এই যে আমাদের ডিমান্ড কার্ভটা এখানে আমরা একটু আঁকি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। এই যে ডিমান্ড কার্ভ, ডিমান্ড কার্ভে ছিল আমাদের এই যে ডিমান্ড লাইনটা, সেটা আপনাদের এরকম করে শিফট হয়েছিল বিভিন্ন জায়গায়, অথবা আপনার এরকম করে এভাবে শিফট হয়েছিল। দ্যাট মিনস একটা নির্দিষ্ট কোয়ান্টিটি ছিল অথবা প্রাইস ছিল, আমরা সেভাবে আমাদের কার্ভটা কিভাবে মুভমেন্ট করেছি। আর মুভমেন্ট অ্যালং হচ্ছে এই বরাবর। সো আমরা যে ইনিশিয়ালি যে কার্ভটা দেখেছিলাম, দ্যাট মিনস 1 এবং 250 কোয়ান্টিটি, আবার 2 and 300 কোয়ান্টিটি। সাপোজ এখানে this is our 2, this is 1, this is 250, and this is our 300 quantity. And when our quantity move in the same line, then it is called movement along supply curves. It may also be placed here, for example, যে কোনো জায়গায় একটা লাইন বরাবর পরিবর্তন হলে সেটাই হচ্ছে মুভমেন্ট অ্যালং। একটা লাইনের বাইরে গিয়ে যদি কোনো ধরনের পরিবর্তন হয়, then it is called shift. So movement along means the changes of
quantity demanded and changes in the price, and the relationship shown in the same curve is known as movement along supply curve. But when we find a new supply curve, then it is called shift in the supply curve. Suppose এটা আমরা এখানে একটু আঁকি, sorry. This is our supply curve, conventional supply curve, and we have combination of product here. This is our conventional supply curve. Here, this is S. That means initial supply curve. This line shows price of the product, and this line also shows supply of the product. Supply of the product are showing here. These are the three different combinations. Here is price of the product, 1, 2, and this is here 3. And the product supply is here 250, for example, then 300, and 350 according to our equation. But when our price or any of the item or two of the item will change, then supply curve may also change and create another supply curve. For example, due to shortage of quantity supply of product, your product price increase from 2 taka to 3 taka, but your quantity supply remain 300 unit. Here is 300 unit. Then you will find a new supply curve here. Find here, and this supply curve is called shift in the supply curve. That means S1. আপনার 3 টাকায় বর্তমান 250 ইউনিট প্রোডাক্ট আপনার ক্রয় করা হয়েছে। অথবা এটাও হতে পারে আপনার প্রোডাক্টের সাপ্লাই শর্টেজ দেখা দিল না, কিন্তু প্রোডাক্টের সাপ্লাই 300ই রয়েছে, কিন্তু মার্কেটে আপনার যে সাপ্লায়ার তাদের সংখ্যা কমে গেছে। দ্যাট মিন্স এখানে আপনাদের অনেক বেশি। স্যার এখানে কি দামটা স্থির থাকবে? দামটা স্টেট থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে শিফট হচ্ছে আপনার নতুন সাপ্লাই কার্ভ ক্রিয়েট হয়। আমরা যেটা ডিমান্ড কার্ভে দেখেছিলাম, যে কোনো একটা বিষয়কে আমরা চেঞ্জ করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা। দুটো বিষয় চেঞ্জ হতে পারে। আমার এখানে সাপ্লাই হবে। এখানে আমি যেটা বলছি সেটা একটু শোনেন। আপনার সাপোজ কোনো কারণে প্রোডাক্টের সাপ্লাই বর্তমানে 300 ইউনিট রয়েছে, বলেন প্রোডাক্টের সাপ্লাই 300 ইউনিট, কিন্তু আপনার মার্কেটে প্রাইস 2 টাকা পার ইউনিট। কিন্তু এই মুহূর্তে আপনার মার্কেটে ক্রেতা সাপ্লায়ারের সংখ্যা কমে যাওয়াতে প্রোডাক্টের প্রাইস 3 টাকায় নির্ধারিত হয়েছে। এখন যদি মার্কেটে পর্যাপ্ত সাপ্লায়ার না থাকে, যারা এক্সিস্টিং আছে তারা 300 ইউনিট পর্যন্ত প্রোডাক্ট সাপ্লাই দিতে সক্ষম। এজন্য 3 টাকায় বর্তমানে 300 ইউনিট প্রোডাক্ট সাপ্লাই করা হবে এবং নতুন সাপ্লাই কার্ভ তাহলে ক্রিয়েট হবে। কারণ আপনার তো 2 টাকায় 300 ইউনিট আগে ক্রয় করতেন, এটা ছিল সাপ্লাই কার্ভ ইনিশিয়াল। এখন তো নতুন সাপ্লাই কার্ভ সৃষ্টি করতে হচ্ছে। ইউ আর পেইং হায়ার অ্যামাউন্ট at the same amount, however you are paying for 300 units. আপনি ইনিশিয়ালি পে করতেন 300 ইউনিটের জন্য 2 টাকা, সাপ্লায়ার পেত 2 টাকা, কিন্তু এখন সাপ্লায়ার 3 টাকা চার্জ করতেছে। বিকজ আপনি মনে করেন আপনার সাপ্লায়ার সংখ্যা এখানে 80 এবং অন্য আরেকজন যেহেতু আকরাম, এই দুজন আপনার সাপ্লায়ার ছিলেন।
এখান থেকে আশিক চলে গেল, শুধু আকরাম রয়েছেন। সাপোজ আশিক চলে যাওয়ার পর শুধু আকরাম হচ্ছেন আপনার সাপ্লায়ার, কিন্তু আকরামের প্রতিষ্ঠানে যে পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি সেটা দিয়ে সে সর্বোচ্চ 300 ইউনিট উৎপাদন করতে পারে, এবং আকরাম আশিক চলে যাতে আকরাম 3 টাকা প্রোডাক্টের দাম নির্ধারণ করে দিয়েছে, সে 3 টাকার নিচে বিক্রি করবে না, এবং সাপ্লাই 300 ইউনিটে নির্ধারিত হয়েছে। এই 300 ইউনিটে এখন আপনার 3 টাকা যদি দাম নির্ধারিত হয়, তাহলে আপনার এই উপরের দামের কারণে আপনার সাপ্লাই কার্ভটা শিফট করে উপরে চলে যাবে দাম বৃদ্ধির সাথে সাথে 300 ইউনিটের জন্য। কিন্তু এটা এরকমও হতে পারে যে সাপোজ এই যে আপনার সাপ্লাই কার্ভ, দ্যাট মিন্স ইনিশিয়াল এটা আপনার সাপ্লাই কার্ভ, or otherwise you can say in this way, this is your initial supply curve. এখন প্রোডাক্ট এখানে 300 ইউনিট সাপ্লাই, এটা আমাদের অ্যাজাম্পশন প্রাইস, এবং প্রাইস হচ্ছে 2 টাকা। এখন প্রোডাক্টের প্রাইসও সাপোজ আপনার বেড়ে 4 টাকা নির্ধারিত হয়েছে, মার্কেটে প্রোডাক্টের প্রায় 4 টাকা, কিন্তু আপনার সাপ্লাই 300 ইউনিট নয়, সাপ্লাই আপনার 350 ইউনিট অথবা 280 ইউনিট, যেটা আপনার জন্য এখানে এক্সপ্লানেশনের সুবিধা হবে, অসুবিধা হয় এই জন্য আমি এটা এখানে দিয়েছি। তাহলে আপনার 300 ইউনিটের জন্য আপনার 4 টাকা যদি দাম নির্ধারিত হয়, তাহলে আপনার ইউনিট তো সেমই রয়েছে, ইউনিট তো আপনার মুভমেন্ট করতে পারতেছেন না, তাহলে দাম বৃদ্ধি পেয়েছে ইউনিট বৃদ্ধি পায়নি, তাহলে কি ইউনিট কি আমার সেম রয়েছে? এখানে কি ছিল দামও বেড়েছে ইউনিটও চেঞ্জ হয়েছে, এই কারণে আমাদের মুভ হয়েছে একই লাইনে, কিন্তু এখানে দাম আমার বেড়েছে, সুতরাং দাম যেহেতু বেড়েছে আমাকে দাম তো মুভ করতেই হবে প্রাইস লাইনে, 2 টাকা থেকে আমরা 4 টাকায় নিয়ে আসলাম, দ্যাট মিন্স দিস পজিশন। কিন্তু কোয়ান্টিটি তো আমার বাড়েনি, কোয়ান্টিটি যদি না বাড়ে তাহলে তো কোয়ান্টিটির জায়গায় থাকবে, এবং নতুন করে আপনার চাহিদা রেখা সাপ্লাই কার্ভ ক্রিয়েট হবে, এটাকে বলা হয়। স্যার এখানে কি স্যার যে কোনো মানে যে কোনো একটাই মানে বাড়তে পারে বা কমতে পারে, হয় দাম অথবা সাপ্লাই, নাকি জাস্ট সাপ্লাই অলওয়েজ ফিক্সড থাকবে, দাম বাড়া বা কমবে? দুইটাও হতে পারে, এটা আপনাদের এক্সপ্লানেশন এবং বোঝার সুবিধার জন্য বলেছি। লাস্ট ক্লাসে আমি কিন্তু দুইটাই চেঞ্জ করে বলেছিলাম, কারণ এই যে 4 টাকা সাপোজ এখানে আপনার সাপোজ 300 ইউনিট 320 ইউনিট আপনার প্রোডাক্টের সাপ্লাই, এখানে যদি নির্ধারণ করেন এটাও হতে পারে। আচ্ছা স্যার, তাহলে ডিমান্ডের ক্ষেত্রে কি স্যার এই সেম হবে? তাহলে ডিমান্ডের ক্ষেত্রেও সেম হতে পারে। এই যে ডিমান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি, ডিমান্ডের ক্ষেত্রে স্যার দেখেছি যে স্যার গুগলে দেখেছিলাম, বলছে যে প্রাইস ইজ অলওয়েজ সেম, প্রাইস অলওয়েজ সেম ডিমান্ড না, অফ কোয়ান্টিটি স্যার এটা লেখা ছিল, ডিমান্ড অফ কোয়ান্টিটি increasing or decreasing based on the situation but price is always same. এটা নাও হতে পারে, এটা অলওয়েজ যে হবে এরকম না। আর গুগলে যে মনে করেন যে গুগলে কে লেখে, আপনি লিখবেন আমি লিখবো, এরকম কিছু কথা লিখে আমরা দিয়ে দিব, সেটাই কিন্তু গুগল আপনাকে শো করবে। সো গুগল যে অলওয়েজ রাইট এটা না, আবার অলওয়েজ যে রং এটাও না, তবে মোটামুটি মোর অরলেস রাইট। তারা যেটা করেছে প্রাইস একটা ফিক্সড রয়েছে, প্রাইস তারা ওখানে যেটা বলেছে অলওয়েজ রিমেইন দ্য সেম, ওইখানে কথাটা লেখা উচিত ছিল যে প্রাইস উইল কিপিং সেম, রিমেইন সেম, সমান থাকবে না, আমরা রেখেছি প্রাইসটাকে সেম, এটাই বলা হবে। জাস্ট এটাই। তখন স্যার যখন এমনিতে আমরা ডিমান্ড কার্ভটা অঙ্কন করব তখন তো হচ্ছে প্রাইস বাড়বে কমবে, কিন্তু যখন শিফট করব তখন তো প্রাইস সেমই থাকে মনে হয়। শিফট করার ক্ষেত্রে সেম নাও থাকতে পারে। আচ্ছা স্যার, এটা তাহলে আপনাদের আরেকটু এটা মুছে দিয়ে আরেকটু দেখাই। স্যার শিফট করলে তো সেম থাকবে না, তাহলে তো ডিমান্ড কার্ভ আঁকাই যাবে না। শিফট করলে আপনার যে কোনো একটা সেম থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু মুভমেন্ট করলে দুইটাই পরিবর্তন হবে। কিন্তু শিফটের ক্ষেত্রে দুইটা যে কোনো একটা পরিবর্তন হবে অথবা দুইটাই পরিবর্তন হতে পারে। শিফটের কথা হচ্ছে আপনার নতুন করে কার্ভ ক্রিয়েট হতে হবে, আর কোনো কথা নেই। দ্যাট মিন্স নতুন লাইন ক্রিয়েট হতে হবে। এই যে আপনাদের ডিমান্ড কার্ভ, সেই ডিমান্ড কার্ভই আমি যাই। জি স্যার, লাইন ক্রিয়েট হওয়া মানেই তো যে কোনো একটা পরিবর্তন হতেই হবে। লাইন যদি আপনার এখানে সাপোজ এই যে লাইন, এখান থেকে যদি আপনাদের এই লাইনটা ক্রিয়েট হয়, সাপোজ এটা ছিল আপনাদের লাইন, এখন প্রাইস যদি আপনি ফিক্সড রাখেন, সাপোজ এটা প্রাইস আপনি ফিক্সড রাখেন, এখানে যেটাই থাক, এখন এখানে আমি নতুন করে লাইনটা ক্রিয়েট করে দিলাম। এখন আমার এখানে প্রাইস ফিক্সড এবং কোয়ান্টিটি চেঞ্জ হলো।
কিন্তু এখানে যদি প্রাইসটা ফিক্সড না রেখে আমি প্রাইস এবং কোয়ান্টিটি দুইটাই চেঞ্জ করে দিই, সাপোজ এই পর্যায়ে আমি চলে আসি, এখান থেকে কোয়ান্টিটি এখানে আগের অবস্থানে নেই, চেঞ্জ হয়ে গেছে, এবং প্রাইসও আগের অবস্থানে নেই, দুইটাই চেঞ্জ হয়ে গেছে। তখন কি হবে? তখনও কিন্তু শিফট করবে, দ্যাট মিনস দুইটাও চেঞ্জ হতে পারে। আবার এখানে এই যে কোয়ান্টিটি আমার ছিল, সাপোজ এখানে আমরা একটু লিখে নিই 20 ইউনিট, দেন মাঝের যে লাইন সেখানে 20, পরে 25। এখন 20, 22, 25, 22 হচ্ছে দুইটাই যখন পরিবর্তন হবে, আর যদি একটা পরিবর্তন হয় দেন আপনার প্রাইস কোয়ান্টিটির সাথে সামঞ্জস্য বিধান করতে হবে। এখানে সাপোজ আপনার প্রাইস হচ্ছে 20 টাকা। 20 টাকায় আপনি আগে পেতেন 20 ইউনিট, কিন্তু এখন আপনার চাহিদা বেড়ে যাওয়ার কারণে প্রাইস সেম রাখা হয়েছে, আবার 25 ইউনিট বর্তমানে আপনি ক্রয় করেন। কিন্তু সেটা নাও হতে পারে যদি পর্যাপ্ত সাপ্লাই না থাকে কোয়ান্টিটি আপনি পাবেন না, তখন দ্রব্যের দাম আবার এখানে বৃদ্ধি পাবে। সাপোজ 22 এবং সাপ্লাই হচ্ছে 22 ইউনিট, নতুন করে কার্ভ ক্রিয়েট হতো। এটা যে কোনো একটা হতো, যে কোনো একটাও পরিবর্তন হতে পারে, আবার দুইটাও পরিবর্তন হতে পারে। শুধু প্রাইস পরিবর্তন হতে পারে, অথবা শুধু দামেরও কোয়ান্টিটিরও পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রেও আপনার শিফট হতে পারে। আবার প্রাইস এবং কোয়ান্টিটি দুইটাই যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও আপনার শিফট করতে পারে। কিন্তু মুভমেন্ট হতে হলে আপনাকে অবশ্যই একই লাইনে অবস্থান করতে হবে। এটা হচ্ছে আপনাদের মুভমেন্টের এবং শিফটের মধ্যে পার্থক্য। কিন্তু আমরা এক্সপ্লানেশন এবং আন্ডারস্ট্যান্ডিং এর পারপাসে আমরা একটা বিষয় ফিক্সড ধরে নিয়েছিলাম, এখানেও আমরা যখন এক্সপ্লেন করব ফিক্সড ধরে নেব যাতে আমাদের লিখতে সুবিধা হয়। সাপোজ আমরা কিপিং দ্য প্রাইস ফিক্সড, রিমেন না, কিপ রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। রিমেন মানে দাম তো কখনো আপনার ফিক্সড থাকবে না, সাপ্লায়ার এবং কোয়ান্টিটির সাপ্লাই চেঞ্জ হওয়ার সাথে সাথে দামের পরিবর্তন হবে, কিন্তু আমরা ফিক্স থাকতে পারে যে কোনো একটা সময়। এটা যদি গভর্নমেন্ট রেগুলেশন করে দেয় যে আপনার প্রোডাক্ট প্রাইস সাপোজ এটার উপরে বাড়ানো যাবে না, দেন ইউ ক্যান নট ইনক্রিজ ইউর প্রোডাক্ট প্রাইস, সেক্ষেত্রে শিফট হচ্ছে একটা বিষয় কনস্ট্যান্ট। স্যার কিছু কিছু বইতেও তো এরকম লেখা আছে যে দাম স্থির থাকবে। স্টিল নাও থাকতে পারে, বইয়ে থাকতে পারে। এই যে আপনাদের তো এখানে এক্সপ্লানেশন দিয়ে আমি বলে দিলাম, আপনি যদি দাম এখানে যদি স্থির রাখেন তাহলে শুধু কোয়ান্টিটি চেঞ্জ হবে, দামটা তো আপনার এরকমও পরিবর্তন হতে পারে যে 22 টাকা আমার বেড়ে গেছে, সে একইভাবে কোয়ান্টিটিটা 22 ইউনিট হয়েছে, কিন্তু তখন তো আপনি এই কার্ভে স্থানান্তর করা সবসময় সম্ভব হবে না। সাপোজ আপনার 25 ইউনিট যখন ক্রয় করলেন, এখানে 25 ইউনিট 20 টাকা, 25 ইউনিটের জন্য দাম কনভেনশনাল কার্ভ অনুযায়ী বেশিও হতে পারে। এটা যে অলওয়েজ ফিক্সড থাকবে এরকম না, ফিক্সড হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনার যখন মুভমেন্ট হবে অলওয়েজ দুইটা বিষয়ে চেঞ্জ হবে। আপনার এই যে প্রাইস এবং কোয়ান্টিটি দুইটাই চেঞ্জ হবে আপনার মুভমেন্টের ক্ষেত্রে, কিন্তু শিফটের ক্ষেত্রে দুইটাও চেঞ্জ হতে পারে, আবার যে কোনো একটাও চেঞ্জ হতে পারে। দাম আপনার সাপোজ মনে করেন আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, দাম সাপোজ আপনি ফিক্সড রেখে দিয়েছেন অথবা কোয়ান্টিটি ফিক্সড হয়ে গেছে, বইয়ে তো লিখেছে দাম ফিক্সড রাখা হবে। আচ্ছা আমরা দাম ফিক্সড রাখলাম না, তখন কি ডিমান্ড কার্ভ চেঞ্জ হবে না? এই যে আপনাদের ডিমান্ড কার্ভ, আমরা দামকে পরিবর্তন করে ফেলবো সাপোজ এখানে, তাহলে দাম যদি পরিবর্তন করে ফেলি, কোয়ান্টিটি আপনার এখানে ফর এক্সাম্পল কোয়ান্টিটি আপনার 20 ইউনিট and price is also 20 per unit, এক্ষেত্রে দাম আমরা ফিক্স না, কোয়ান্টিটি পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমার নতুন চাহিদা রেখার সৃষ্টি হবে। সাপোজ ইন দ্যাট কেস ইউ উইল ফাইন্ড এ নিউ ডিমান্ড কার্ভ, এটাও হতে পারে। দেন ইউর প্রাইস উইল বি 25 ফর 20 ইউনিটস অফ প্রোডাক্ট। আমরা কোয়ান্টিটি সেম রাখলাম, কিন্তু বইয়ে কোথাও বলা আছে অথবা আগের এক্সাম্পল আমরা দেখেছিলাম আমরা প্রাইস ফিক্স রাখবো। সাপোজ এখানে যদি প্রাইস ফিক্স রাখি 20 ইউনিট and 20 unit, then if we shift our demand curve, then 25 units and টাকা
20 is our price. It also creates new demand curve, but in between two there may also be a new demand curve. Suppose এটা হচ্ছে আপনাদের বিভিন্ন অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে 20 দাম বেড়ে গেছে, আপনার ডিমান্ড হচ্ছে 18 অথবা 15, 25। যখন 25 হয়েছে আপনার 15 ইউনিটস দাম নির্ধারিত হয়েছে, কিন্তু ইন বিটুইন টু যদি হয় তখন এই পর্যায়েও আসতে পারে, আবার নতুন ডিমান্ড কার্ভও ক্রিয়েট হতে পারে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার একটা বিষয় ফিক্সড রেখে দেওয়া আছে, আপনার তো কোয়ান্টিটিও ফিক্সড রাখতে পারেন, প্রাইসও ফিক্সড রাখতে পারেন, অথবা দুইটা বিষয় চেঞ্জ হতে হয়। কিন্তু আপনার যদি প্রাইস এবং কোয়ান্টিটি এক লাইনে অবস্থান করে দেন অফকোর্স বি মুভমেন্ট, লাইন পরিবর্তন হলেই শিফট হয়ে যাবে। ঠিক একইভাবে সাপ্লাই কার্ভের ক্ষেত্রে আপনার মুভমেন্ট এবং শিফটটা একইভাবে কাউন্ট করা হয়। দেন আমরা আমাদের আগের টপিকে ফিরে যাই, সাপ্লাই কার্ভ। আমরা মুভমেন্ট দেখে দিলাম, তাহলে শিফট হচ্ছে স্যার এস। স্যার মুভমেন্ট এবং শিফটের মেইন পার্থক্য কোনটা? মুভমেন্ট এবং শিফটের মেইন পার্থক্য হচ্ছে আপনার যে সাপ্লাই কার্ভটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ আওয়ার সাপ্লাই কার্ভ। এই যে আমাদের সাপ্লাই কার্ভ, এই একই লাইনে যদি অবস্থান করে তাহলে হচ্ছে মুভমেন্ট। ডিমান্ডের ক্ষেত্রেও আপনার যদি এই যে এরকম ডিমান্ড কার্ভ ছিল, ডিমান্ডের কার্ভে একই লাইনে অবস্থান করলে মুভমেন্ট, কিন্তু নতুন সাপ্লাই কার্ভ যখন ক্রিয়েট হবে দেন ইট ইজ শিফট। আর ডিমান্ড কার্ভের ক্ষেত্রে নতুন ডিমান্ড কার্ভ ক্রিয়েট হলে সেটা হচ্ছে শিফট। দ্যাট মিনস আপনি অন্য কোথাও জাম্প করে চলে গেছেন। দ্যাট মিনস আপনি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছেন ট্রেনে করে, এখন নোয়াখালী এবং ঢাকা যাওয়ার যে কনভেনশনাল ট্রেন লাইন, সে লাইন থেকে যদি নতুন পাশে কোনো লাইন থাকে, সে লাইনে গিয়ে যদি ট্রেন চলতো সেটা হচ্ছে আপনার জন্য শিফট। আর যদি ওই লাইনে অবস্থান করে স্লো চলুক অথবা আস্তে চলুক, যেটা হচ্ছে মুভমেন্ট, সে স্লো গতিতে চলতেছে অথবা ধীর গতিতে চলতেছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে শিফট হচ্ছে আমার এই লাইন থেকে নতুন করে ক্রিয়েট হয়। তাহলে আমরা এখানে শিফট সাপ্লাই কার্ভের ক্ষেত্রে দেখি, আপনাদের যে কোনো একটা বিষয় যদি ফিক্সড রাখেন তাহলে আপনাদের এক্সপ্লানেশন সুবিধা হবে। এটা হচ্ছে আপনাদের জন্য কনভেনশনাল সাপ্লাই কার্ভ। প্রাইস হচ্ছে সাপোজ 20, সরি suppose এখানে price 20, your quantity price is also here is 25, then price is 15. These are the three aspects of your prices and quantity, or assume quantities of, for example, 100 unit, 150 and 100, sorry, not 200 for understanding purposes. We have three quantity, we have also three quantities and three prices. Suppose you can keep any of the item fixed or change both of the item. If you change both of the item, then your explanation will be so much difficult. That's why you keep one item fixed, then we change this. Suppose your quantity will be fixed here. That means market will be able to supply 150 units of product. একটা নির্দিষ্ট সময়ে এর বেশি সাপ্লাই করা সম্ভব নয়, because লিমিটেশন অফ রিসোর্সেস। বিকজ আপনি মনে করেন একটা ইন্ডাস্ট্রির মালিক, আপনি ইন্ডাস্ট্রির তো সীমাবদ্ধতা আছে, অথবা যেমন বলা হয় গড় পদার্থ সম্পদ, যেটাকে ল্যান্ড, এটা সীমিত। আপনার তো সীমিত সম্পদ থাকার কারণে একটা দেশে 5 বার তো আপনি শস্য উৎপাদন করতে পারবেন না এক বছরে, সর্বোচ্চ 3 বার পারেন। তাহলে আপনার ধরেই না আছে সর্বোচ্চ এবছর 3 বারই চাষ করা হয়, 150 ইউনিট প্রোডাক্ট উৎপাদিত হবে। তাহলে কিন্তু আপনার দেশে মাইগ্রেশনের কারণে অথবা ট্যুরিজম ডেভেলপমেন্টের কারণে আপনার নতুন লোক সংখ্যার ইমিগ্রেশন হয়েছে ডুরিং উইন্টার সিজন।
এখন নতুন যদি জনসংখ্যা চলে আসে দেন ইউ ক্যান নট ইনক্রিজ ইউর সাপ্লাই, বাট ডিমান্ড বৃদ্ধির কারণে আপনার প্রাইসের পরিমাণ 25 হয়েছে। ইন দ্যাট কেস you will find a new supply curve. This is called shift in the supply curve. This is supply S1 and this is S2, অথবা it is S0 and this is S1. এটা হচ্ছে আপনার জন্য shift in the supply curve. ঠিক একইভাবে আপনার যদি দেশের জনসংখ্যা কোনো কারণে অন্য দেশে চলে যায়, কিন্তু আপনার যে ল্যান্ডের যে নির্দিষ্ট উৎপাদন ক্ষমতা এটা তো আপনি হঠাৎ করে কমাতে পারবেন না, দেন ইউ উইল ফেস এ নেগেটিভ শিফট। দ্যাট মিন্স এখানেও শিফট হতে পারে, দেন ইউ উইল ফেস লোয়ার ইউনিট অফ প্রোডাক্ট বাট ইউর সাপ্লাই উইল রিমেন সেম, দেন ইট ইজ S2 is your new shift in the supply curve. ঠিক একইভাবে আপনি যদি ইনভার্স করেন, ফর এক্সাম্পল প্রাইস ফিক্সড রেখে যদি আপনি করেন, দেন আপনার সিচুয়েশন ভিন্ন হবে। অথবা আপনি দুইটাও করতে পারেন, কিন্তু আমরা এক্সপ্লানেশন যদি ক্লিয়ার হয় যে সেই জন্য আমরা একটা বিষয় কি চেঞ্জ করব। This is here. Two item are here. এখন যদি আপনার এখানে কোয়ান্টিটি ফিক্স ছিল, আমরা প্রাইসকে ফিক্স রেখে দিচ্ছি। প্রাইস সাপোজ ফর এক্সাম্পল 20 and other price is 25, এখন যদি 20 এবং 25 থাকে, সাপোজ আমাদের কোয়ান্টিটি সাপ্লাই ফর স্পেসিফিক প্রোডাক্ট is 100 ইউনিট and 150 ইউনিটস। এই যে দুইটি ইউনিট আমাদের সাপ্লাই হচ্ছে, সাপোজ আমরা উই উইল কিপ আওয়ার প্রাইস ফিক্সড and supplier may change their product supply any of the reason, এটা আপনাদের অন্য কোনো কারণ দরকার নেই, any of the reason তারা সাপ্লাই কমিয়ে দিয়েছে। সাপোজ 25 টাকা দামে এখন সে 150 ইউনিট সাপ্লাই করবে না, 100 ইউনিট সাপ্লাই করবে ফর এক্সাম্পল। In that case you will face a new supply curve here, but your quantity of, that means S1, this is S0 and S1, your niche is your new supply curve. এখন যদি আপনার কোয়ান্টিটি সাপ্লাই ঠিক একই রাখা হয় এবং দাম কমিয়ে দেওয়া হয়, then you will face another things from 22, you will find new supply curve here because of changes in prices. For example, your new price is taka 15 per unit, and but your supply remain 100 unit. In that case you will experience three supply curve also, that means S1, S2. When product price increases but your supply remain the same, then you will experience S2. When product price decreases you will experience S1. এটা S1 এবং S2 আপনারা নিজেদের মতো লিখবেন, এখানে কোনো সমস্যা, কিন্তু ইনিশিয়াল সাপ্লাই কার্ভ উইল রিমেন S অথবা S0। এটা হচ্ছে আমাদের শিফট। यस স্যার বলেন। স্যার এটাতে কি ফিক্স রাখছেন স্যার? প্রথমটা ছিল কোয়ান্টিটি না প্রাইস? প্রথম এটা কোয়ান্টিটি ফিক্স রাখা একই তো মনে হচ্ছে স্যার, দুইটাই তো একই মনে হচ্ছে স্যার। না একই না, দেখেন ভালো করে। প্রথমটা আমরা ফিক্স রেখেছিলাম কোয়ান্টিটি, দ্যাট মিন্স 150 ইউনিট। জি স্যার, দুইটা একই, আমরা এখানে দুইটাই প্রাইস চেঞ্জ করেছি। সরি, আমাদের আরেকটা আকার দরকার ছিল। This is your supply curve. We'll keep price fixed. এখন যদি আমরা প্রোডাক্ট প্রাইস ফিক্স রাখি, দেন মার্কেটে যদি অতিরিক্ত প্রোডাক্টের সাপ্লাই হয়, তাহলে আমরা নতুন ধরনের সাপ্লাই কার্ভ এক্সপেরিয়েন্স করতে পারি। ফর এক্সাম্পল এখানে 100 ইউনিট আপনার হচ্ছে সাপ্লাই,
প্রোডাক্ট প্রাইস হচ্ছে 20 টাকা পার ইউনিট। এখন সাপ্লায়ার যদি প্রোডাক্টের প্রাইস সেম রেখে মার্কেটে সাপ্লাই বৃদ্ধি করে দেয়, ফর এক্সাম্পল সাপ্লাই বৃদ্ধি করে দেয়, প্রাইস তো তাহলে আমার উপরে আপওয়ার্ড যাচ্ছে না, 150 ইউনিট এখন সে সাপ্লাই করতেছে, দেন ইউ উইল ফাইন্ড নিউ কার্ভ হিয়ার। এই যে আমাদের নিউ কার্ভ হলো, এটা হচ্ছে আমাদের S1, এটা ছিল S0। এখন মার্কেটে 100 ইউনিট সাপ্লাই রয়েছে, বর্তমানে সাপ্লাই বেড়ে 150 ইউনিট রয়েছে, বাট গভর্নমেন্ট রেস্ট্রিকশনের কারণে বলা হয় না যে প্রোডাক্ট প্রাইস বাড়ানো যাবে না, তারা বাড়াতে পারেনি, 20 টাকা রয়েছে। ঠিক একইভাবে মার্কেটে যখন পর্যাপ্ত পরিমাণে সাপ্লায়ার নেই অথবা অফ সিজন, যখন যে সিজনে প্রোডাক্ট তৈরি হয় না, তখন হঠাৎ করে প্রোডাক্টের সাপ্লাই 50 ইউনিটে চলে এসেছে। প্রোডাক্ট প্রাইস ফিক্স গভর্নমেন্টের রেগুলেশন, এটাই রাখতে হবে, বাড়ানো যাবে না অথবা কমানো যাবে না এখানে। তাহলে আমাদের সাপ্লাই কমে যাওয়ার সাথে সাথে আমাদের নতুন করে সাপ্লাই কার্ভ ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S0। দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিলেশনশিপ। যে কোনো একটা বিষয় হতে পারে, এখানে যদি দুইটা বিষয় তখনও এটা চেঞ্জ হতে পারে, বাট যখন একটা লাইনে অবস্থান করবে দেন ইট ইজ কল্ড মুভমেন্ট। শিফটের ক্ষেত্রে যে কোনো একটা বিষয় ফিক্স থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট দ্য কন্ডিশন ইজ ইউর লাইন মাস্ট বি চেঞ্জ, দেন লাইন চেঞ্জ হবে, দেন ইট ইজ কল্ড শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। কজেস অফ শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ, এটা বইয়ে দেওয়া আছে, পড়ে নেবেন। জাস্ট থিওরি, প্রথমে ডিমান্ডের ক্ষেত্রে যেরকম বলেছিলাম, ইনকামের পরিবর্তন অথবা র মেটেরিয়াল চেঞ্জ, জিওগ্রাফিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অথবা টেস্টের পরিবর্তন, সাবস্টিটিউট প্রোডাক্ট বেশি করে উৎপাদন হলে এটাও হতে পারে। These are the some causes of shift in the supply curve. Then equilibrium of supply and demand. Equilibrium কি? ইকোনমিক্স এর কেউ আছে আপনাদের? কারো ছিল ইকোনমিক্স? জি স্যার। ছিল স্যার। ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে আপনার চাহিদা এবং ডিমান্ডটা সমান থাকবে, মানে চাহিদা ডিমান্ডের ভিত্তিতে একটা নির্দিষ্ট দামে বা হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনার কথা বুঝতে যোগান পেরেছি। দিয়ে প্রোডাক্টটা বিক্রি করা হবে, এমন আর কি। আপনাদের কাছে প্রোমা দুইটা না? দুইজন? জি স্যার। আর একজন ছিল, সে কোথায়? সে ইকোনমিক্স একটু ভালো পারে। কানিস প্রমা না তানজিন প্রমা? কানিস নেই তো? স্যার আছে তো। হ্যাঁ আছে তো। কানিস কি আছেন? জি স্যার। হ্যালো, জি স্যার, আমি আছি। হ্যাঁ বলেন তো, ইকুইলিব্রিয়াম কি? স্যার, এটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই সমতা দ্বারা বাজারের মানে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারিত হওয়া। এদের মানে কি স্যার নির্ধারিত? সাপ্লাই এবং ডিমান্ড দ্বারা যেটা থাকবে আর কি, সেটা সমতা অনুযায়ী আমাদের প্রাইস আর কোয়ান্টিটিটা নির্ধারিত হবে। একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট সাপ্লায়ারও সরবরাহ করবে এবং কনজিউমারও ক্রয় করবে, কনজিউমারও। ডিমান্ডও সেম থাকবে। এক্স্যাক্টলি, একটা নির্দিষ্ট দামে, থ্যাংক ইউ, একটা নির্দিষ্ট দামে যে পরিমাণ পণ্য সাপ্লায়ার বিক্রয় করতে আগ্রহী এবং কনজিউমার ক্রয় করতে আগ্রহী থাকে, সেই পরিমাণ, সেই সিচুয়েশনকে ইকুইলিব্রিয়াম বলে ইকোনমিক্স এর ভাষায়। So equilibrium means the optimum point or balance situation of price determined by the negotiation of supplier and consumer for any specific product. এখানে কিন্তু প্রোডাক্টটা একটা স্পেসিফিক হতে হবে, সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে
নিলে আমাদের ইকুইলিব্রিয়াম হচ্ছে না। একটা পণ্যের জন্য আমরা একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশন নির্ধারণ করব। তাহলে আমাদের ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে দেখেছিলাম ডিমান্ড, ফর এক্সাম্পল এখানে সাপ্লাই, এটা হচ্ছে আমাদের কার্ভ, এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ, দিস ইজ আওয়ার প্রাইস লাইন, দিস ইজ কোয়ান্টিটি। এখন এটা হচ্ছে আমাদের ডিমান্ড লাইন। তাহলে এই যে একটা মধ্যবিন্দু, এই পর্যায়ে একটা নির্দিষ্ট দাম নির্ধারিত হয়েছে। এই দামে সাপ্লায়ারও পণ্য বিক্রি করবে এবং কনজিউমারও প্রোডাক্ট ক্রয় করবে। এই সিচুয়েশনকে বলা হয় ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। দ্যাট মিন্স this is our price 20 টাকা for example, sorry, and our quantity of equilibrium quantity is 100. এর উপরে যে কোনো পরিমাণ কোয়ান্টিটিতে you will not find any equilibrium situation. For example, আমরা যদি অন্য কোনো সিচুয়েশন, দ্যাট মিন্স এই সিচুয়েশনে প্রোডাক্ট সাপ্লাই করি, then market will experience, এখানে দাম নির্ধারিত হয়েছে সাপ্লায়ার অনুযায়ী, আবার কিন্তু এই পরিমাণ কোয়ান্টিটি সাপ্লাই হলে প্রোডাক্টের দাম বেড়ে যায় বিকজ অফ শর্টেজ অফ সাপ্লাই। সেক্ষেত্রে আমাদের দাম নির্ধারিত হবে এই যে এই পর্যায়ে। Then market will force to go to your balance situation. আবার এই পর্যায়ে যদি আমাদের ডিমান্ড নির্ধারিত হয়, for example, in this situation is your demand is these are the three different situations. This is our equilibrium situation. This is equilibrium point, equilibrium. Here consumer and producer purchase transfer a specific product at a specific price, but when your price is here, for example, taka 15, then দাম কমে গেছে প্রোডাক্টের, সাপ্লায়ার will reduce his product supply. For example, they will supply 80 units of product, আর তারা যখন 80 ইউনিট প্রোডাক্ট সাপ্লাই করবে বাট কম দামে চাহিদা বেড়ে যাবে, দেন মার্কেট উইল এক্সপিরিয়েন্স 25 units of product demand because market will force to 80 unit যখন কম দামে কম পরিমাণ পণ্য সরবরাহ করবে, বাজারে পণ্যের ঘাটতি দেখা দিবে এবং তখন ক্রেতা বেশি দামে পণ্য ক্রয়ে আগ্রহী হবে। এজন্য মার্কেটে পণ্যের দাম 25 নির্ধারিত হবে। 25 নির্ধারিত হওয়ার পর মার্কেট ফোর্স আবার দাম কমাতে বাধ্য হবে, কারণ 25 টাকা দাম নির্ধারিত হলে, এটা আমরা একটু কেটে দিই এখানে, $25 টাকা যখন দাম নির্ধারিত হলো, তখন আমার সাপ্লাইয়ের পরিমাণ হচ্ছে সাপোজ 120। এই পরিমাণ প্রোডাক্ট সাপ্লাই হওয়ার পর বেশি সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে দেন মার্কেট ফোর্স আবার দাম কমাতে বাধ্য হয়, দেন আবার ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে চলে আসবে। এটা হচ্ছে আমাদের মূল ইকুইলিব্রিয়ামের মূল কথা। এটা আমরা যদি কোনো ইকুয়েশন কিংবা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা কি সবার জন্য ক্লিয়ার? স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা বলতেছি। সাপোজ এখানে আপনার ইকুইলিব্রিয়াম হচ্ছে এই নির্দিষ্ট দাম 20 টাকা দামে
100 ইউনিট প্রোডাক্ট ক্রয় বিক্রয় হয়ে থাকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, কিন্তু বিক্রেতা কোনো কারণে প্রোডাক্টের সাপ্লাই কমিয়ে দিয়েছে দাম কমে যাওয়ার কারণে। সাপোজ মার্কেটের প্রোডাক্টের সাপ্লাই দাম 15 টাকায় নির্ধারিত হয়েছে, এখন সাপ্লাই কি করবে, সে তার প্রোডাক্টের সাপ্লাই কমিয়ে দেবে, 80 ইউনিট নির্ধারিত হবে, কিন্তু প্রোডাক্টের মার্কেটের চাহিদা রয়েছে 100 ইউনিট। যখন 80 ইউনিট প্রোডাক্ট সরবরাহ করবে তখন দাম কম থাকার কারণে এবং মার্কেটে ঘাটতি থাকার মার্কেটে প্রোডাক্টের ঘাটতি থাকার কারণে, সাপোজ আপনার 100 ইউনিট দরকার, মার্কেট ফোর্স করবে প্রোডাক্টের দাম বাড়বে, 15 থেকে দাম 25 টাকায় নির্ধারিত হবে। 25 টাকা যখন ডিমান্ড নির্ধারিত হবে, এই যে পয়েন্টে 80 ইউনিট যখন প্রোডাক্ট সরবরাহ হয় তখন হচ্ছে আমার প্রোডাক্টের ডিমান্ড হচ্ছে দিস সিচুয়েশন, এটা হচ্ছে আপনাদের ঘাটতি, দিস ইজ দা আপনাদের ঘাটতি সিচুয়েশন, এটা হচ্ছে আপনাদের ঘাটতি, এটা হচ্ছে ক্রেতার জন্য, এটা হচ্ছে বিক্রেতার জন্য। সো আমার যখন 25 টাকা দাম নির্ধারিত হয়েছে 80 ইউনিটের জন্য, দেন মার্কেটের প্রোডাক্টের দাম বেশি কিন্তু সাপ্লাই কম, সাপ্লায়ার এই দামে বেশি পরিমাণ পণ্য সরবরাহ করতে প্রস্তুত আছে। দাম যখন বেড়ে যাবে তখন সাপ্লায়ার সে বেশি সরবরাহ করবে, কত ইউনিট, 120 ইউনিট সরবরাহ করবে। দাম বেড়েছে, সাপ্লাইও বাড়িয়ে দিয়েছে, কিন্তু সাপ্লাই যখন মার্কেটে বেশি, আপনার মার্কেটে তো তত পরিমাণে আপনার প্রোডাক্টের ডিমান্ড নেই। ফর এক্সাম্পল 120 ইউনিট আপনার মার্কেটে ডিমান্ড নেই, সো ডিমান্ড উইল ফোর্স টু अगेन 100 ইউনিট। যখন আপনার 100 ইউনিটে, সরি আরেকটু এখানে বলে নি, যখন 25 টাকা দামে 120 ইউনিট সরবরাহ হবে মার্কেটে, বেশি পরিমাণ প্রোডাক্টের সরবরাহ রয়েছে কিন্তু দামও বাড়তি, বিক্রেতা তখন বেশি দামে পণ্য ক্রয় করতে নিরুৎসাহিত হবে এবং দাম আবার কমে যাবে। দাম কমে যাওয়ার কারণে সাপ্লাই আবার কমে যাবে, দ্যাট মিন্স দাম যখন আবার 20 টাকা নির্ধারিত হবে, সাপ্লাই আবার 100 ইউনিট নির্ধারিত হবে। যখন 25 ইউনিট আপনার দাম নির্ধারিত হবে, সাপ্লায়ার সরবরাহ করবে 120 ইউনিট, মার্কেটে ঘাটতি থাকবে, প্রাইসে এই পরিমাণ ঘাটতি দেখা যাবে, এই ঘাটতি আপনাকে আবার 20 টাকা দাম নির্ধারণে বাধ্য করবে। আবার যখন 15 টাকা দাম হবে, মার্কেটের ঘাটতি থাকবে দিস সিচুয়েশন, তখন আপনাকে আবার 20 টাকা দাম নির্ধারণে বাধ্য করবে এবং কোয়ান্টিটিও সেই অনুযায়ী পরিবর্তন হয়ে 100 ইউনিটে নির্ধারিত হবে ইকুইলিব্রিয়াম পয়েন্টে। এটাই হচ্ছে আপনার ইকুইলিব্রিয়ামের মূল কাহিনী। এখন কি বুঝেছেন না আবার বলতে হবে? জি স্যার। বুঝলে ক্লিয়ার? লাগবে না স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকটা আমরা এক্সাম্পল দেখি, তাহলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা বলে নিয়েছিলাম ইকুইলিব্রিয়াম, দ্যাট মিন্স ইকুয়াল দামে একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট ক্রয় বিক্রয় হয়ে থাকবে। তাহলে আমাদের প্রথমেই যে বিষয়টা আছে, ইকুইলিব্রিয়াম প্রাইস নির্ধারণের জন্য প্রোডাক্ট ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশন লাগবে। সো এস সমান 200 প্লাস, আমরা একটা অ্যাজাম্পশন ইকুয়েশন করে নিই, 5p and demand equation is D, এটা হচ্ছে প্রাইস ফাংশন, এজন্য আমরা ডিপি লিখে নিলাম, কমিয়ে দিই আমরা 200 যেহেতু ছিল, 600 or 500, 600 মাইনাস ডিমান্ড ফাংশনে অলওয়েজ মাইনাস সাইন বসে 25p। এটা হচ্ছে আপনাদের দুইটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আপনাকে নির্ধারণ করতে হবে এটা হচ্ছে ক্রেতার, এটা হচ্ছে বিক্রেতার ফাংশন। এখান থেকে আপনাকে ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি শুড বি ফাইন্ড আউট। সো ইকুইলিব্রিয়াম হচ্ছে দুইটা সমান, দ্যাট মিন্স এসপি এবং ডিপি সমান। তাহলে এসপি এবং ডিপি যদি সমান হয় তাহলে আমরা এখানে বসাতে পারি 200 প্লাস 50p সমান 600 minus 25p।
এখন এই দুইটা আমরা ইকুয়েশন বলে খুব সহজেই বের করতে পারি পরবর্তীতে কি হবে 50 পি আমরা যদি 50 পি এবং 25 পি এক সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস সাইন প্লাস হয়ে যাবে 25 স্যার নেট কানেকশন মানে সমস্যা। হ্যাঁ বল। নেট চলে আসছে, সো নো প্রবলেম। আমাদের ইকুয়েশন ছিল, একটা ছিল সাপ্লাইয়ের জন্য, একটা ছিল ডিমান্ডের জন্য। আপনাদের ইকোনমিক্স ক্লাস নিতে আসলে কি এই সমস্যাটা দেখা যায়? অন্য কারো ক্লাসে দেখলাম না এরকম সমস্যা দেখা যায়, সেদিনও দুইবার চলে গেল। প্রাইস ফাংশন আমরা যে ইকুয়েশনে ছিলাম সেখানেই থাকি, সমান 200 প্লাস 50p and d demand function $600 দিয়েছিলাম। $500 দিই যাতে আমাদের ইকুয়েশনটা সুবিধা হয়, কারণ 200 এবং 500 ওখানে 75 আছে, so we should use any round figure that will be helpful to understand and calculate everything. 25. This was our equation. We have just changed 600 to 500. দুইবার চলে গেল, বুঝতেছি না। অ্যাটলিস্ট এটা একটা বিষয় শেষ করি আজকে, বাকিটা না হয় পরে শেষ করলাম। SP সমান 200. This is basically our equation. 50p and our demand function is dp equal to 500 minus 25p. These are our two equations, and in case of equilibrium, SP and dp will always be same, so we can put below of SP and dp. SP is here 200 plus p equal to 500 minus 25p. Then we can write পক্ষান্তর করে আমরা পাই 200p plus 25p equal to 500 minus 200. And ফ্র্যাকশন আসে স্যার। জি ফ্র্যাকশন কি আসবে? বললাম জি স্যার, ফ্র্যাকশন আসবে। ফ্র্যাকশন আসলে তাহলে একটু চেঞ্জ করে দিই যাতে ফ্র্যাকশন না আসে। Yes, have fraction আসবে 300 fraction স্যার 25p না দিয়ে 50p দেন স্যার, দুইটাই 50-50 দেন। দুইটা 50 দেওয়া যাবে না, কারণ ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভেরিয়েবল কস্ট সবসময় ডিফারেন্ট হতে হবে।
না ফ্র্যাকশন আসে না তো, কি বলেন, আমি তো ফ্র্যাকশন পাচ্ছি না। এটা হচ্ছে 75 হবে না এখানে, 75, ভালো করে দেখেন ফ্র্যাকশন আসতেছে না অ্যাকচুয়ালি। 300 হয় না এখানে? স্যার জি ফার্স্টে স্যার। তো আপনি 600 দিয়েছিলেন, ওটা তখন আমি এসেছিল চেঞ্জ স্যার। করে দিয়েছি, একটু আগে বললাম না যে হ্যাঁ স্যার এখন ঠিক আছে স্যার, 600 দিলে তাহলে ফ্র্যাকশন আসবে, এই জন্য আমি এখন চেঞ্জ ঠিক করি। আছে স্যার। আচ্ছা 4 আসেন স্যার। আমি তাহলে সরাসরি 4 লিখে দিলাম। এটার পিছনে কিন্তু কিছু সাইন ইউজ করতে হয়, সমান অথবা নট ইকুয়াল, নয়তো তো আপনাদের বোঝা যায় না। সমানও দেওয়া যাবে না, আবার অর লেখা যায় কিন্তু সমান লেখা যাবে। সো পি এর ভ্যালু হচ্ছে, দ্যাট মিন্স প্রাইস হচ্ছে 4 টাকা দামে আপনি নির্দিষ্ট পণ্য ক্রয় বিক্রয় করবেন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। সো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আপনার যে কোনো একটা ইকুয়েশনে যদি আপনি কোয়ান্টিটি পি ভ্যালুটা বসিয়ে দেন, দেন উই উইল ফাইন্ড আওয়ার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। সো কোয়ান্টিটি আমরা একটা ইকুয়েশনে বসিয়ে দিই, 200 plus 54. So our equilibrium quantity will be 200 plus 200. 400 is our equilibrium quantity. So equilibrium quantity is 400. In this price and quantity, consumer and buyer will buy and sell any specific product. So we can put it in our গ্রাফ। গ্রাফ ঠিক সেই আগের মতোই হবে, জাস্ট আপনারা ক্যালকুলেশন করে এখানে বের করে নেবেন। এটা কিন্তু বইয়ে দেওয়া নাই, মেবি প্র্যাকটিক্যাল লাইফে এই ধরনের হয়ে থাকে। সো আমাদের প্রাইস হচ্ছে 4 টাকা and our quantity is 400. আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিই, প্রাইস is 4. So value is 400. আমার এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি। এখন যদি এই কোয়ান্টিটির বাইরে গিয়ে আপনি যদি প্রোডাক্ট বাই এবং সেল করেন, তাহলে আপনার কি সিচুয়েশন হবে সেটা আপনার খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। সাপোজ প্রোডাক্টের প্রাইস আপনি কমিয়ে দিলেন 4 টাকা থেকে আপনি 3 টাকা, অ্যাজাম্পশন প্রাইস, তাহলে সাপ্লাই ফাংশনে কি প্রভাব ফেলবে সেটা দেখেন। তাহলে প্রোডাক্টের প্রাইস আমরা এখানে 3 টাকা নির্ধারণ করে দিই, 3 টাকা। এই যে আমরা 3 টাকা নির্ধারণ করলাম, তাহলে আমরা কি পাই, এখানে প্রোডাক্টের প্রাইস 3 টাকা নির্ধারণ হলে সাপ্লাই ফাংশনে 200 প্লাস 53, then we will find 300 কত ইউনিট, 50 ইউনিট নাকি 50 টাকা। হ্যাঁ 50 ইউনিট, এটা ইউনিট, এটা কোয়ান্টিটি, টাকা হচ্ছে এটা 4, এই যে প্রাইস এটা হচ্ছে 4 টাকা, 350 হচ্ছে ইউনিট। আমরা ইউনিট লিখে দিই আবার যদি ভুলে যান। সো ইউনিটটা যদি আমরা এখানে বসাই তাহলে বসবে হচ্ছে 350 ইউনিট হচ্ছে আমাদের এই প্রাইসের সাপ্লাই। এখন আমরা যদি ডিমান্ড ফাংশনে ঠিক একইভাবে 3 টাকা বসাই তাহলে আমাদের কি আসবে, এটা হচ্ছে এসপি সাপ্লাই ফাংশন। এখন যদি আমরা ডিমান্ড ফাংশনে বসাই ডিপি $500 minus 25, আমরা ইউনিট বসিয়ে দিব 3, তাহলে আমাদের কত ইউনিট আসে, 500 425। 425।
সরি হ্যাঁ 425 হচ্ছে আমাদের ইউনিটস। তাহলে 3 টাকা যদি প্রোডাক্টের প্রাইস হয়, আমরা কত ইউনিট ক্রয় করতে রাজি থাকবো? মার্কেট থেকে আমরা 425 ইউনিট পরিমাণ প্রোডাক্ট ক্রয় করতে যাবো। দ্যাট মিনস 400 এখানে 25। তাহলে আমাদের মার্কেটের সাপ্লাই রয়েছে 350 ইউনিট 3 টাকা দামে, কিন্তু আমাদের ডিমান্ড কত? 425 ইউনিট। এটা কি করবে? আপনার প্রোডাক্ট প্রাইস বাড়িয়ে দিতে বাধ্য করবে। এই যে প্রোডাক্ট প্রাইস বাড়িয়ে দিতে বাধ্য করবে, এটা আপনাকে ইকুইলিব্রিয়াম 4 টাকা প্রাইস এবং 400 ইউনিট প্রোডাক্ট প্রাইস নির্ধারণে 400 ইউনিট প্রোডাক্ট সাপ্লাইয়ে উৎসাহী করবে। এভাবে ইকুইলিব্রিয়াম নির্ধারিত। ঠিক একইভাবে আপনি যদি 4 ইউনিট না ধরে 5 টাকা ধরেন, 4 টাকা না ধরে, দেন ঠিক একইভাবে প্রোডাক্টের সাপ্লাই বেড়ে যাবে কিন্তু ডিমান্ড তখন কমে যাবে। তখন আবার ইকুইলিব্রিয়াম সিচুয়েশন আপনাকে প্রোডাক্টের দাম 4 টাকা এবং 400 ইউনিট সাপ্লাই করে ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে মার্কেটকে নিয়ে আসবে। এটাই হচ্ছে আপনাদের মূল ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। এখন কি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার? এসপি এবং ডিপি কেন বসিয়েছি এটা কি ক্লিয়ার? এসপি হচ্ছে অ্যাজাম্পশন প্রাইস। আমরা ধরে নিলাম যে আসলে ইকুইলিব্রিয়াম না হলে কি হবে, তাহলে প্রোডাক্টের সাপ্লাই কম হবে কম দামে, কিন্তু ডিমান্ড বেশি থাকবে। ঠিক একইভাবে আপনি যদি দাম বাড়িয়ে দেন, তাহলে দাম বাড়লে সাপ্লাই দেখা যায় বেড়ে গেছে এবং ডিমান্ড কমে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সিনারিও। এটা একটু বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, দেখাতে হবে না, আপনারা নিজেরা করবেন। জাস্ট এই একই ইকুয়েশন দিয়ে করেন, দেখেন যে আসলে ঠিক আছে কিনা। প্র্যাকটিস করলে আপনাদের পরীক্ষায় আর ভুল হবে না, না করলে অনেক সমস্যা। আপনাদের আগের ব্যাচে কিছু কিছু আছে যে কখনো প্র্যাকটিস করে না, পরীক্ষার আগে গিয়ে বাসায় রাতে প্র্যাকটিস করছে, দেখা গেছে তারা ভুলে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না, অনেক সমস্যা করতেছে। এটা আপনারা আর এই সমস্যার সম্মুখীন যাতে না হন। দেন হচ্ছে আমাদের আজকে এ পর্যন্ত থাকবেন, আরো আগাবো। 3 steps of analyzing equilibrium change। এখানে কি থাকবেন, আরো আগাবো? স্যার থাক স্যার। না স্যার আজকে এখানেই থাকুন। না, আপনারা একটু রিল্যাক্সে শেখেন, কারণ হচ্ছে আমি কিন্তু বই পুরো শেষ করে দিতে পারবো আপনারা যদি চান। এটা আমার কোনো সমস্যা হবে না, আপনাদের ইচ্ছা। সো আজকে এ পর্যন্তই থাক। আপনারা একটু বাসা প্র্যাকটিস করেন, এটা দেখাতে হবে না যেটা আমরা দিয়েছি। আর যারা প্র্যাকটিস করেন, আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, তাহলে একটু সমস্যায় পড়বেন, কারণ প্র্যাকটিস না করলে এটা আসলে ভুলে যাওয়াটাই সিম্পল, যে কোনো ব্যক্তিই ভুলে যাবে। সো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক। 2বার লাইন চলে গেছে। রেকর্ডটা দিয়ে দিয়েন। হ্যাঁ অফকোর্স, আগের ক্লাসের রেকর্ডটা তো আমি দিয়েছি। ওকে, ভালো থাকবেন, বেস্ট অফ লাক। স্যার আমি তো গ্রুপে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।